আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বগুড়ার পাশাপাশি ঢাকা 17 থেকেও মনোনয়নপত্র নিলেন তারেক রহমান। কালই শেষ হচ্ছে দাখিলের নির্ধারিত সময়। ওসমান হাদির হত্যায় জড়িতদের পালাতে সহায়তাকারী 2 জন ভারতে আটক। বিচার দাবিতে রাজধানী সহ বিভাগীয় শহরে ইনকিলাব মঞ্চের অবস্থান। চূড়ান্ত প্রার্থী ঘোষণায় হিমশিম খাচ্ছে জোটগুলো। এনসিপি থেকে এবার তাজনুভার পদত্যাগ, বিভেদ সৃষ্টির চক্রান্তকারীদের বিষয়ে সাবধান করলেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার সংকটময় মুহূর্ত পার করছেন জানালো মেডিকেল বোর্ড। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 10 থেকে 15 মিনিট আগেই বলা চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে প্রবেশ করেছেন এবং এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এই অর্থে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো এই কার্যালয়ে এলেন, অর্থাৎ তিনি এর আগে কখনো এই কার্যালয়ে আসার সুযোগ হয়ে ওঠেনি। এই অর্থে যে এটি আসলে মূলত 2008-এ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পর থেকে এই কার্যালয়টি চালু করেছে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008-এর 11 সেপ্টেম্বর দেশ ছেড়ে বিদেশে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য, যার ফলে আসলে তার দেশে ফিরে এই কার্যালয়ে আসার আর সুযোগ হয়ে ওঠেনি। স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি এই কার্যালয়ে প্রথমবারের মতো আসার সুযোগটুকু পেলেন এবং এটি নেতাকর্মীদের অনেক বেশি উজ্জীবিত করলো বলে খানিক আগেই মন্তব্য করে গেলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি যেমনটি বলছিলেন যে এর আগে ভার্চুয়ালি নানানভাবে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ হতো তার, কিন্তু এই প্রথমবারের মতো এই কার্যালয় ব্যবহার কিংবা বাংলাদেশে এসে দেশের মাটিতে এসে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য এই কার্যালয় ব্যবহার, সেটি নিঃসন্দেহে বিএনপিকে আরও বেশি গতিশীল করবে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের যাবতীয় পরিকল্পনা কিংবা দলের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তারেক রহমানের যে ভূমিকা বা যেই সম্পৃক্ততা সেটি সম্পাদনের ক্ষেত্রে সেটি একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করছে। যেটুকু উল্লেখ করতে হয়, যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে তার বাসা থেকে বেরোলেন, সেই বাসা থেকে বেরিয়ে 2 মিনিটের পথ, মূলত গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসা থেকে বেরিয়ে তিনি এই 86 নং সড়কে আসলেন এবং সেখানে আসার পর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খুসরো মাহমুদ চৌধুরী তার এবং সেলিমা রহমান, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই সদস্যরা তাকে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীরকে পালাতে সহায়তাকারী 2 জনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। তিনি বলেন, শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে পালাতে সহায়তাকারী সহ মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত, তাই ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ বলছে, মামলাটির তদন্ত শেষ পর্যায়ে আগামী 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। পুলিশের ধারণা, 5 আগস্ট পরবর্তী সময়ে ভোকাল ছিলেন ওসমান হাদি। তার বক্তব্যে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত, তাই তাদের টার্গেটে পরিণত করা হয় ওসমান হাদি। রাজনৈতিক কারণে হাদিকে খুন করা হতে পারে, ব্রিফিংয়ে জানান নজরুল ইসলাম। তিনি বলেন, হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। এনসিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাজনুভা জামিন। এনসিপি থেকে পদত্যাগের বিষয়টি তার ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে জানান। পোস্টে তিনি লেখেন, হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আপত্তি, তবে এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ তা হলো সেটা যে প্রক্রিয়ায় হয়েছে। তিনি আরও লেখেন, কয়েকদিন আগে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে 125 জনকে মনোনয়ন দিয়ে 30 জনের সিটের সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেয়া হবে না। এই সিদ্ধান্তে সিলমোহর বসানো হয়েছে। বিষয়টি ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে। তিনি জানান, আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পুরো অগোছালো করে চোখের পলকে ডিজোন করে দিয়েছে। অনেকে মনে করছে যে জামাতের সাথে জোটটাই একমাত্র কারণ। আসলে জামাতের সাথে জোটটা না, জামাতের সাথে যে প্রক্রিয়ায় জোটটা হয়েছে
এটা আমি অনেকটা মনে করি যে এই প্রক্রিয়াটা আগে থেকেই পরিকল্পিত ছিল, এভাবেই প্ল্যান করে এটাকে এতটুকু নিয়ে আসা হয়েছে। প্রথম দফাই এনসিপি নিজের সক্রিয়তাটা প্রতিষ্ঠা না করে জামাতের সাথে জোট করলে এনসিপি কে আর আলাদা করা যাবে না। এটা যদি 5 বছর পর একটা রাজনৈতিক কৌশল হিসেবে জোট হতো তখন এটা হতো। দেশ ক্রান্তিকাল পার করছে। আন্দোলন ও অন্যান্য কাজের মাধ্যমে দেশকে অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে। এ সময় সকলকে সাবধান থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেম ওলামাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দেশ যেন আবারও কোনো অন্ধকারের দিকে চলে না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান মহাসচিব। এছাড়া নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য তৈরি করলে চক্রান্তকারীরা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে। এতে দেশ ও জাতি সকলেই ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি কুরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও জানান বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শনিবার রাত 12টা নাগাদ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, রাতে দীর্ঘ সময় মায়ের শয্যা পাশে ছিলেন তারেক রহমান। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা। 1 মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে। মাঝে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরে বাতিল করা হয় সে সিদ্ধান্ত। শনিবার রাতে ধানমন্ডির শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 10টার মিনিট 20 আগে হাসপাতালে পৌঁছান তিনি। 2 ঘন্টার মতো ছিলেন তিনি। এ সময় তিনি কথা বলেছেন মা খালেদা জিয়ার চিকিৎসকদের সাথে। রাত 12টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারেক রহমান। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার এজেডএম জাহিদ। জানান, দীর্ঘ এই সময়ে সে অর্থে কোনো বদল হয়নি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের। স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাব। ডাক্তার জাহিদ জানান, চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান। দলের নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার নির্দেশনাও দিয়েছেন। দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন যাতে